দেশের শিল্প কারখানা বন্ধ হওয়ার পথে। কেন বন্ধ হওয়ার পথে কথাগুলো বলবো? আবারও বাংলাদেশের নির্বাচন ইস্যুতে কথা বলেছে জাতিসংঘ। যারা ইলেকশনে আসে নাই তারা নাকি বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কাজ করেছে। হায় রে কাওয়া গাদের, আমার এক বন্ধু ওখান থেকে বলছে কাওয়া গাদের। বিকাশ ব্যবহার করবেন না, আপনারা নগদে যান, উপায় আছে, অন্য সকল অল্টারনেট ইউজ করেন। আমরা দেখে দিতে চাই যে বাংলার জমিনে ট্রান্সজেন্ডার মতবাদ বাস্তবায়ন করা সম্ভব না। কারণ হচ্ছে আমরা যদি আজকের সমাজের এই কলুষিত অবস্থানটা বিশ্ববাসীর কাছে, বাংলা ভাষাভাষী যারা আছে, বাংলাদেশি যারা নাগরিক রয়েছে, পরিবার রয়েছে, তাদেরকে যদি তুলে না ধরি তাহলে আমাদের বাংলাদেশের অবস্থা দিন দিন খারাপের পথে যাবে। আসসালামু আলাইকুম দর্শক, ভিডিওর শুরুতে কয়েকটি ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন। প্রিয় দর্শক শ্রোতা, মূলত আজকে 5টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া। প্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশের শিল্প কারখানা বন্ধ হতে চলেছে। কেন কথাটি বলেন বোরহান মাহমুদ, কথাটি আপনাদের সাথে শেয়ার করব। আবারও বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গ উঠে এসেছে এবং নির্বাচন প্রসঙ্গে কথা বলেছে জাতিসংঘ। সেই নিউজটিও আপনাদের সাথে শেয়ার করবে এবং কি কয়েকদিন বলতে 2 দিন যাবৎ একটা বিষয় সোশ্যাল মিডিয়ায় তোলপাড় খাচ্ছে, সেটা হলো শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলার কারণে এবং বইয়ের পাতা থেকে ট্রান্সজেন্ডার বিষয় নিয়ে পাতা ছিঁড়ে ফেলার কারণে কিন্তু একজন ব্যক্তির আসিফ মাহতাব নামের একজনের চাকরিচ্যুত হয়েছে বা চাকরি হারিয়েছে। এই বিষয়টি নিয়ে সমালোচনা হচ্ছে, আলোচনা হচ্ছে। এই বিষয়টি অবশেষে মুখ খুলছে ডক্টর ফয়জুল হক। ভিডিওটি দেখাবো এবং কি প্রিয় দর্শক শ্রোতা, অবশেষে রাস্তায় নেমে এসে আন্দোলন করছে, সেই ভিডিওটিও আপনাদের সাথে শেয়ার করব। এবং কি ওবায়দুল কাদের সাহেবকে উদ্দেশ্য করে বিএনপি নেতা কঠিন অগ্নিঝরা বক্তব্য দিয়েছে, সেটিও আপনাদের সাথে শেয়ার করব। তো মোটামুটি 5টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া। তো এক এক করে চলুন ভিডিওগুলো দেখিয়ে নিয়ে আসি। সর্বপ্রথম চলুন ওবায়দুল কাদের সাহেবকে উদ্দেশ্য করে কঠিন অগ্নিঝরা বক্তব্য দিলেন বিএনপি নেতা। কেন? চলুন তারা মুখ থেকে শুনে আসি। আরে কাদের সাহেব বলে যে যারা ইলেকশনে আসে নাই তারা নাকি বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কাজ করেছে। হায় রে কাওয়া গাদের, আমার এক বন্ধু ওখান থেকে বলছে কাওয়া গাদের। হ্যাঁ, ইলেকশন না করলে দেশের নাকি সার্বভৌমত্ব নষ্ট হয়। আমরা সবাই রাষ্ট্রদ্রোহী। এই কাওয়া গাদের, তুমি বিচার করো আমাদের, আমরা রাজি আছি। আমাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করো। তো আমাদের বিরুদ্ধে একটা করবে না, তোমার বিরুদ্ধে বিচার হবে। তুমি 88 সনে নির্বাচন করো নাই, তুমি 96 সনে নির্বাচন করো নাই, তুমি 2006 সালে নির্বাচন করো নাই। শেখ হাসিনা কাদের বিচার আমাদের আগে তাদের হবে বাংলাদেশে। আমাদেরকে সংবিধান শিখাও না। কোথায় কোথায় সংবিধান? সংবিধান তোমার তৈরি, তোমার বাপের তৈরি না। সংবিধান 18 কোটি মানুষ 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে সংবিধান অর্জন করেছে। সেই সংবিধানকে তোমরা কলা পাতা বানিয়েছ, কটু পাতা বানিয়েছ। যখন যেমন খুশি তোমরা দেখতে দিয়ে যাচ্ছ। অনেক বাড়াবাড়ি করেছেন। দয়া করে বাংলাদেশকে একটা খামোখা রাষ্ট্রে পরিণত করবেন না। আপনাদের দেখে, আপনাদের হাব ভাব দেখে মানুষ হাসে, আপনারা তো নির্লজ্জ। কানেকটা কাটা গেলে মানুষের কিছু লজ্জা থাকে, তোমাদের 2 কান কাটা গেছে, এই জন্য তোমাদের কোনো লজ্জা নাই। কথায় কথায় আমাদের নামে নানা রকম স্লোগান দাও, কথাবার্তা বলো। ভাবছিলাম হাসান মাহমুদ সাহেব চলে গেছে এখন পররাষ্ট্র মন্ত্রণালয়। সেই জায়গায় যে আর কে আসবে আমি তো জানি। ওই যে মেনন সাহেব না, আমার তো মনে হয় মেনন সাহেব এখন হাসান মাহমুদের দায়িত্ব পালন করবে। ওই খামোঠাগুলো এখন শুরু করবে। আর শুনি বন্ধুরা আমার, এই আওয়ামী লীগ অত্যন্ত পুরাতন, একটি প্রাচীনতম। সেই আওয়ামী লীগকে আজকে কোথায় নিয়ে গেছ? সেই আওয়ামী লীগ শেখ হাসিনার হাতে বঙ্গবন্ধু বাকশাল করে আওয়ামী লীগকে বিলুপ্ত করেছিল। রাষ্ট্রপতি জিয়া রহমানের বদান্যতায় আওয়ামী লীগ জিয়া রহমানের কাছ থেকে লাইসেন্স নিয়ে আওয়ামী লীগ চালু করেছিল। মানুষ তোমাদেরকে ক্ষমা করেছিল, কান্নাকাটি করেছিল। আপনি কান্নাকাটি করে জনগণের কাছে সমবেদনা চেয়েছিলেন। মানুষ আপনাকে সেই কান্নার উত্তরে অনেক কিছু দিয়েছে, রাষ্ট্র আপনাকে দিয়েছে। আজকে সেই আওয়ামী লীগকে আপনি তছনছ করে দিচ্ছেন। ইতিমধ্যে সারা বাংলাদেশে আওয়ামী লীগ স্বতন্ত্র দামি মারামারি, হানাহানি, ঘরে ঘরে আপনি অশান্তি লাগিয়ে দিন। এই অশান্তির আগুনে আপনাদেরকে একদিন পুড়তে হবে। আপনি বলেন বিরোধী দল নাকি সন্ত্রাস করে, বিরোধী দল নাকি গাড়ি পোড়ায়, বাস পোড়ায়, মানুষ মারে। আরে ভাই, আওয়ামী লীগ আমরাও তো দেখছি তোমরা কি করেছ অতীতে। হ্যাঁ, এই পর্যন্ত বিরোধী দলের আন্দোলনে যত অত্যাচার নিপীড়ন করেছ, হামলা করেছ, হত্যাকাণ্ড করেছ, আগুন দিয়েছ, বাসে আগুন দিয়েছ, গাড়িতে আগুন দিয়েছ, মানুষ পুড়িয়ে মাত্র, সবকিছুর মধ্যে বর্তমান সরকার জড়িত। এই আগুন সবটাতে হচ্ছে আওয়ামী লীগ।
আওয়ামী লীগ আগুন সন্ত্রাসী, তারাই আজকে সমস্ত কর্মকাণ্ড করে বিরোধী দলকে দোষ চাপিয়ে দেয়। কোন বিচার আচার নাই। আজকে বিচার বিভাগ আওয়ামী বিচার বিভাগে পরিণত হয়েছে। এই বিচার বিভাগকে ব্যবহার করে জনগণের মানবাধিকার, মৌলিক অধিকার আপনি ক্ষুণ্ণ করছেন, সংবিধানকে। প্রিয় দর্শক শ্রোতা, শুনলেন সেই বক্তব্যটি। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। দ্বিতীয় নম্বর ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব, সেটি হলো আবারও জাতিসংঘে বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলেছে। কি কথা বলেছে চলুন 2 নম্বর ভিডিওটিও দেখে আসি। আবারও বাংলাদেশের নির্বাচন ইস্যুতে কথা বলেছে জাতিসংঘ। স্থানীয় সময় সোমবার জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে ফের উঠে আসে নির্বাচন ইস্যু। জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান, বাংলাদেশের দ্বাদশ জাতীয় নির্বাচন নিয়ে জাতিসংঘের অবস্থান আগের মতোই রয়েছে। একই সঙ্গে নির্বাচনের পর জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার যা বলেছেন সেটিও অপরিবর্তিত রয়েছে। মূলত টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী পুনর্নির্বাচিত হওয়ার পর শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে জাতিসংঘের দেওয়া চিঠির বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। এর আগে ব্রিফিংয়ে এক সাংবাদিক শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে জাতিসংঘের দেওয়া চিঠির বিষয়ে জানতে চান। তিনি বলেন, মহাসচিবের এমন চিঠি নির্বাচন নিয়ে জাতিসংঘের পূর্বের অবস্থান এবং নির্বাচন নিয়ে মানবাধিকার বিষয়ক হাইকমিশনার যে বিবৃতি দিয়েছেন তার সঙ্গে সাংঘর্ষিক কিনা। জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, এটি সাংঘর্ষিক নয়। জাতিসংঘ মহাসচিব প্রধানমন্ত্রীর কাছে একটি চিঠি পাঠিয়েছেন, যেমনটা বিভিন্ন দেশের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানরা পুনর্নির্বাচিত হলে মহাসচিব পাঠিয়ে থাকেন। তিনি আরো বলেন, তারা আগে যা বলেছেন এবং মানবাধিকার হাইকমিশনার আগে যা বলেছেন তা অপরিবর্তিত রয়েছে। ব্রিফিংয়ে এক প্রশ্নকারী বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন নিয়ে জানতে চান। তিনি বলেন, বাংলাদেশ 2017 সাল থেকে প্রায় 7 বছর ধরে 12 লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়েছে। অন্যদিকে মানবিক তহবিল, আন্তর্জাতিক ও মানবিক সহায়তা সম্পর্কিত মনোযোগ সবকিছু সংকুচিত হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘ মহাসচিবের পরিকল্পনা কি? জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, কোনো শরণার্থীদের তাদের নিজেদের ইচ্ছার বিরুদ্ধে প্রত্যাবাসন করা উচিত নয়। এটা এমন পদ্ধতিতে স্বেচ্ছায় হওয়া দরকার যেখানে তাদের মর্যাদা এবং তাদের নিরাপত্তা নিশ্চিত থাকবে। তিনি বলেন, এটা পরিষ্কার যে মিয়ানমারের পরিস্থিতি বর্তমানে প্রত্যাবাসনের জন্য দরকারি প্রয়োজনীয়তা পূরণ করছে না। যেসব সম্প্রদায় উদারভাবে রোহিঙ্গা শরণার্থীদের আতিথেয়তা দিয়েছে তাদের জন্য বিশ্বব্যাপী সংহতি বৃদ্ধি করা প্রয়োজন। যেমন কক্সবাজারের সম্প্রদায়। মহাসচিব এটি পরিদর্শন করেছেন বলেও জানান তিনি। স্টিফেন ডুজারিক বলেন, শরণার্থীদের সবার সংহতি প্রয়োজন এবং আশ্রয়দানকারী সম্প্রদায়গুলোরও জাতিসংঘের এবং সারা বিশ্বের সংহতি দরকার। এসব কিছুর জন্যই জাতিসংঘের তহবিল আরও বৃদ্ধি করা দরকার বলেও মনে করেন তিনি। তো প্রিয় দর্শক শ্রোতা, 2টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। 5টি ভিডিওর ভিত্তিতে 2টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। এবার আমরা 3 নম্বর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, সেটি হলো দেশে শিল্প ও কারখানা বন্ধ হওয়ার পথে। কথাটি বলতেছেন বোরহান মাহমুদ। তিনি কেনই কথাটি বললেন হয়তো তার মুখ থেকে শুনলে আপনারা বুঝতে পারবেন। চলুন 3 নম্বর ভিডিওটিও দেখে আসি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেশের শিল্প কারখানা বন্ধ হওয়ার পথে। কেন বন্ধ হওয়ার পথে কথাগুলো বলবো? আমরা ছোটবেলায় আমাদের বাড়িটা আসলে অনেক বড়, যেমন মাঝখানে অনেক বড় একটা উঠান। যদিও আমরা যখন ছোট ছিলাম তখন আমরা উঠানটা পাইনি আর কি। কেন পাইনি এটাও বলবো। তো এখন উঠান হয়ে গেছে, বিকজ অফ এখন আমাদের কালচার পরিবর্তন হয়ে গেছে, সবকিছু পরিবর্তন হয়ে গেছে, এখন একটা উঠান হয়ে গেছে। ছোটবেলায় আমাদের বাড়ির পুরোটাই জাংলা আছে না, মানে আমার মা চাচিরা জাংলা করে রাখতো, পুরা বাড়ির উঠানটাই এই জাংলা করা ছিল। ওই জাংলায় মনে করেন অনেক উঁচা উঁচা জাংলা ছিল, যে আমরা চাইলেও মানে ধরতে পারতাম না। ওই জাংলায় লাউ, কুমড়া, সিম, বরবটি, মানে সব ধরনের সবজি ওইখানে চাষ করা হতো, সব ধরনের সবজি ওইখানে রোপণ করা হইতো, এবং কত সুন্দর করে ধরে থাকতো আর কি। কখনো বাজার থেকে সবজি কিনতে হয় নাই। কি করা হয়েছে তখন? যখন যা প্রয়োজনে শুধু মাছ কিনতে হয়েছে, তেল কিনতে হয়েছে, এইগুলাই, লবণ টবণ এইগুলাই, কিন্তু কখনো এই সবজিটা কিনতে হয় নাই। শুধু আমার কথা না, এটা প্রতিটা পরিবারেই সেম, কিন্তু আপনারা নিজেরা মিলাই নেবেন আমার কথার সাথে। মানে এই কথাগুলো কেন বলবো আমি আপনাকে বলবো, সেটা হচ্ছে এই যে সময় চলে যাচ্ছে, মানে দিন যাচ্ছে আর আমরা এই কালচার থেকে বের হয়ে আসতেছি না, ঠিক না? এটা কিন্তু এখন নাই। এখন আমাদের বাড়ি পুরোটাই ফাঁকা, এখন কোনো জাংলা নাই, পুরো বাড়িই ফাঁকা, মানে ক্রিকেট খেলার স্টেডিয়াম মাঠের মতো আর কি। 4 পাশ দিয়ে ঘর, মাঝখানে একটা বিশাল বড় উঠান, এখন পুরোটাই ফাঁকা। এখন আর কেউ এখানে কেউ লাউ চাষ করে না, কেউ কুমড়াও চাষ করে না, সিম চাষ করে না, বরবটি চাষ কেউ করে না। এই ছোটবেলায় দেখছি। এখন আমার কথা হচ্ছে যে আমরা আসলে এই কালচার থেকে বের হয়ে গেছি, ঠিক না? আমরা যদি এই কালচার থেকে বের না হইতাম, দেখেন এখন বাজারে গেলে এক ব্যাগ বাজার করে নিয়ে আসতে হয়, আর আগে কিন্তু এক ব্যাগ বাজার করতে হয় নাই, বিকজ সবজি বাড়িতেই হয়েছে, সব ধরনের সবজি বাড়িতে হয়েছে। এখন আর কিছু বাড়িতে হয় না, এখন সবকিছু বাজার করে আনতে হয়। এখন আমরা যে কালচার থেকে বের হয়ে গেছি। এখন আমার কথা হচ্ছে দেখেন, আমরা যে পরিমাণ আমদানি নির্ভর হয়ে যাচ্ছি, কিন্তু আমাদের ইনকাম কি বাড়তেছে? মানে বিদেশি রপ্তানি আয় কি আমাদের বাড়তেছে? মনে হয়তো না, তেমন বাড়তেছে না। কিন্তু
আমরা যে দিন দিন এই যে আমদানি নির্ভর হয়ে যাচ্ছি, আমি জ্বালানি খাতের কথা বলবো। দেখেন এই যে বড় বড় বিদ্যুৎ কেন্দ্রগুলা করছে, এগুলা তো আমাদের টাকা দিয়ে করা হয় নাই ভাই। এটা কি আপনারা জানেন? সব তো বিদেশি লোন থেকে নেওয়া হয়েছে। 70% থেকে 80% ঋণ বিদেশি ঋণ নিয়ে করা হয়েছে। এখন আমাদের সবকিছুতেই বিদেশি নির্ভর হয়ে গেছে আমরা। দেখেন এই পেঁয়াজটাকে চাষ বাড়ানোর জন্য সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে সেভাবে? আমার জানা মতে তো নেয় নাই। জেনুইনলি বলতেছি, আমি কৃষিকাজ, আমার ফার্ম ছিল, আমি নিজে কৃষক, আমি কৃষি উদ্যোক্তা ছিলাম বাংলাদেশে। যারা আমার এলাকা সবাই জানে, আমাকে নিয়ে নিউজও হয়েছে। আমি আষাঢ় মাসে তরমুজ চাষ করে সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছিলাম। 8টা 9টা টেলিভিশন গেছিল, জাতীয় টেলিভিশন আমার বাড়িতে গেছিলেন আমাকে নিউজ করার জন্য। আমি কৃষি উদ্যোক্তা ছিলাম, আমি জানি যে কিভাবে হেল্প করছে, কিভাবে করে নাই। 2 মাস আগে দেখলাম সারের দাম যেটা ধাপ করে সারের দাম বেড়ে গেছে। আমি যেহেতু কৃষি উদ্যোক্তা ছিলাম, আমাকে প্রচুর পরিমাণে এইসব কীটনাশক সার এগুলা কিনতে হইতো। দেখতাম একদিনে যে দাম বেড়ে গেছে হুড় করে, এভাবে বাড়তো আর কি। তো এই কৃষি সেক্টরে সে বলে যে কৃষকদের 1 ইঞ্চি জায়গা খালি রাখা যাবে না, তারপরে কিন্তু খালি জায়গার অভাব নাই। এখন এই কথাগুলো কেন বললাম, যে আমরা যদি নিজেরা নির্ভরশীল হতে না পারি, আমাদের তো রপ্তানি পণ্য তো আমরা বাড়াইতে পারিনি, আমাদের তো একটার উপরে ডিপেন্ডেবল, সেটা হচ্ছে পোশাক শিল্প। এই যে প্রবাসী খাতটা ধ্বংসের পথে, ধ্বংসের পথে। এখন আমার কথা হচ্ছে ভাই, এই যে আমরা যে বড় বড় বিদ্যুৎ কেন্দ্রগুলা করলাম, এগুলো তো লোনের টাকা নিয়ে, ঠিক না? লোনে করলাম, কিন্তু আপনারা কি জানেন যে আমাদের যেসব সম্ভাবনাময় সেক্টরগুলো ছিল, যেখান থেকে আমরা নিজেরা বিদ্যুৎ উৎপাদন করতে পারতাম, আমাদের জ্বালানি বাইরে থেকে আনা লাগতো না। যে সম্ভাবনাময় সেক্টরগুলো ছিল, এগুলো ধ্বংস করে দিয়ে আমরা কেন এই আমদানি নির্ভর জ্বালানির উপর ঝুঁকে পড়লাম? এখানে অনেকগুলো কারণ কাজ করে। একটা হচ্ছে ক্ষমতায় টিকে থাকা, বহির্বিশ্বের সাথে ব্যবসায়ী সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে হাতে রাখা, এটা হচ্ছে মেন কারণ। আমরা জ্বালানি নির্ভর হয়ে গেছি। আমাদের যে যতগুলা দেখেন বিদ্যুৎ সেক্টর বলেন, গ্যাস বলেন, যা বলেন, আমরা অতিরিক্ত জ্বালানি নির্ভর হয়ে গেছি। আমাদের প্রতি বছর 60,000 কোটি টাকার জ্বালানি আমদানি করতে হয়। এখন আমরা যে টাকা দিয়ে, মানে যে টাকা ঋণ নিয়ে আমরা আপনার এই কেন্দ্রগুলো করলাম, কারণ বিদ্যুৎ কেন্দ্রগুলো করলাম, যে পরিমাণ ঋণ নিয়ে, ঋণের টাকায় তো আমরা এখন পরিশোধ করা শুরু করিনি। যখন ঋণের টাকা পরিশোধ করা শুরু হবে এবং বছরে $6 বিলিয়ন এইসব জ্বালানি মানে আমদানি করতে হবে, তখন কি অবস্থা হবে বাংলাদেশে বলেন? এই যে আমরা এত বড় বড় একটা করে, মানে পারমাণবিক চুল্লি করে মানুষকে দেখানোর জন্য উন্নয়ন করতেছি, জাস্ট এটা দেখানোর জন্য ভাই। আমাদের সম্ভাবনাময় সেক্টর গুলো ছিল, ধ্বংস করা হয়েছে, ওইগুলা দিকে আমরা মনোযোগ দিইনি। এখন আমি ক্ষুদ্র একটা মানুষ, আমি জানি না এই জ্বালানি মন্ত্রণালয় আমাদের ট্যাক্সের টাকা নিয়ে এরা কি ফাজলামি করে না কি করে। এরা এত বড় একটা সিদ্ধান্ত কিভাবে নিল যে আমাদের প্রতি বছর 60,000 কোটি টাকা জ্বালানি বিদেশ থেকে আমদানি করতে হবে? সম্পূর্ণ আমদানি নির্ভর হয়ে গেলাম আমরা। এটা কি আমাদের ঠিক হয়েছে? আপনি নিজেই প্রশ্ন করবেন। এখন দেখেন যে বাংলাদেশে অনেক কোম্পানিতে আপনার গ্যাস নাই, ফ্যাক্টরিতে বলতেছে গ্যাসের সংকট, ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়া অবস্থা। এগুলা কেন হইতেছে? এগুলা হচ্ছে ভাই কারো কাছে জবাব দিয়ে দিতে হয় না তো, নিজের খেয়াল খুশির মতো যখন যেটা করতেছে সেটা করতেছে, এই জন্য এটা হইতেছে। তার যখন যেটা মনে হচ্ছে সেটা করতেছে, এটা হচ্ছে মেন কারণ, তাছাড়া কিছু না। তো বোরহান মাহমুদের কথাগুলো আপনারা শুনলেন, তার কথা শুনে আপনাদের কি মনে হলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো 5টি ভিডিওর ভিতর থেকে কিন্তু 3টি ভিডিও অলরেডি শেষ। তো মাঝখানে একটি কথা বলেছি, সেটি হলো যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। চলুন আমরা 4র্থ নম্বরের ভিডিও ফুটেজ দেখে আসি। এই যে চাকরিচ্যুত হওয়ার পরে রাস্তায় নেমে এসেছে সাধারণ জনগণ এবং বিকাশ সহ অনেক কিছুকে কিন্তু সকলেই কি করতেছে, বয়কটের ডাক দিচ্ছে। চলুন এমন একটি ভিডিও দেখে আসি। বিকাশ ব্যবহার করবেন না, আপনারা নগদে যান, উপায় আছে, অন্য সকল অল্টারনেট ইউজ করেন। আমরাও থেকে দিতে চাই যে বাংলার জমিনে ট্রান্সজেন্ডার মতবাদ বাস্তবায়ন করা সম্ভব না, ঠিক কিনা? আচ্ছা, আমাদের আন্দোলন সে সকাল থেকে আপনারা দেখেছেন, কিন্তু আমাদের একটা প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের সাথে কথা বলতে গিয়েছিল, কিন্তু তারা তাদেরকে ব্রেন ওয়াশ করে পাঠিয়ে দিয়েছে। তারা আমাদের কোনো দাবি মানে নাই। 2টা দাবি ছিল। প্রথম দাবি ছিল যে আসিফ স্যারকে যে বহিষ্কার করা হয়েছে সেটা প্রপার এক্সপ্লেনেশন, এবং যদি এক্সপ্লেন করতে না পারে তাকে শপথে সসম্মানে বহাল করা, কিন্তু তারা এটাকে নাকচ করে দিয়েছে। এবং দ্বিতীয়ত আমাদের কোয়েশ্চেন ছিল ব্র্যাক কি এলজিবিটি সাপোর্ট করে কি না, তারা এটাকে ইনিয়ে বিনিয়ে নানানভাবে বলেছে। তার মানে কি আমরা বলতে পারি, আমি দায়িত্ব নিয়ে বলতেছি ব্র্যাকের এই মৌন সম্মতিকে, যে এরা এলজিবিটিকে সাপোর্ট করে, এবং এরা আমাদেরকে এমনও বলছে এখন আজকে মেজরিটি, কালকে যখন আইন হয়ে যাবে তখন আপনি হবেন মাইনরিটি। তার মানে কি? তার মানে বাংলাদেশের গভর্নমেন্ট এরা ভুল বুঝিয়ে ট্রান্সজেন্ডার শব্দটাকে ভুল বুঝিয়ে নতুন খসড়া আইন বাস্তবায়নের এজেন্ডা ব্র্যাক নিয়েছে। আমি প্রত্যেকটা ধর্মপ্রাণ এবং মানুষকে বলবো, আপনারা ব্র্যাকের বিকাশ, ব্র্যাকের আড়ং, ব্র্যাকের ব্যাংক, ব্র্যাকের যত প্রতিষ্ঠান আছে সবগুলোকে বয়কট করুন। এদের অনেক অল্টারনেটিভ আছে। অনেকে বলতে পারেন বয়কটের কি কাজ। আমরা দেখেছি যখন স্টারবাক, ম্যাকডোনাল্ডের মতো বড় বড় জায়ান্ট কোম্পানিগুলোকে হচ্ছে বয়কট করা হয়েছিল, তখন মানুষ বলেছে কিছুই হবে না, কিন্তু দিন শেষে যারা মিলিয়ন ডলার লস করেছে, এখন কিন্তু তারা ইসরায়েলকে ফ্রি ফুড আর দেয় না। সো আমি বলবো আমরাই ব্র্যাককে চালাই, আমরাই আড়ংকে চালাই। ব্র্যাক কাদের এজেন্ডা বাস্তবায়ন করতেছে? ব্র্যাক আমাদের দেশে সংবিধানে এই ট্রান্সজেন্ডারের মতো বিকৃত মানসিকতাকে
তারা পুশ করার চেষ্টা করতেছে। আমি সকল পলিসি মেকারদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আমরা আপনাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার জন্য হলেও আপনারা প্লিজ এই ট্রান্সজেন্ডার এবং হিজড়া এই দুইটা জিনিস এক না। হিজড়া মানে ইন্টারসেক্স, ট্রান্সজেন্ডার মানে বিকৃত যৌনাঙ্গ, বিকৃত যারা নিচে পুরুষ বা নারী পালা দাবি করে। সকলের প্রতি এই বয়কটের আহ্বান বলতেছি। আপাতত আমাদের কর্মসূচি এখানেই হচ্ছে। আমরা আর আপাতত ফিল্ড কর্মসূচিতে যাচ্ছি না, সেটা যদি চাই পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আপাতত ব্র্যাকের যারা শিক্ষার্থী আছে তারা সবাইকে ক্লাস বয়কটের জন্য আহ্বান জানিয়েছে। আমরা যারা অন্য ইউনিভার্সিটির শিক্ষার্থী আছি বা আমরা যারা সাধারণ জনগণ, আমরা অন্যদিকে বলবো দয়া করে আড়ং থেকে কিছু কিনবেন না, বিকাশ ব্যবহার করবেন না। আপনারা নগদে যান, উপায় আছে, অন্য সকল অল্টারনেট ইউজ করেন। আমরাও থেকে দিতে চাই যে বাংলার জমিনে ট্রান্সজেন্ডার মতবাদ বাস্তবায়ন করা সম্ভব না, ঠিক কিনা? তারা ক্লাস বর্জন করেছে, যারা ব্র্যাকের শিক্ষার্থী না তারা যেখানে ট্রান্স মতবাদ নিয়ে কথা হবে সেখানে আমরা প্রতিবাদ করব, প্রতিরোধ করে তুলব এবং আমরা তাদের সকল কিছু বয়কট করব। প্রিয় দর্শক শ্রোতা, তারা মাঠে নেমে আন্দোলন করে বিকাশ সহ অনেক কিছুরই বয়কটের ডাক দিয়েছে। কেন সেটা আপনারা সকলেই জানেন। যাই হোক, বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি না, এবার আমরা শেষ করব ভিডিওটি। তো ভিডিওটি শেষ করার আগে ডক্টর ফজলুল হক সাহেব এই বিষয়টি নিয়ে কথা বলেছে, অর্থাৎ আসিফ মাহতাবের চাকরিচ্যুত হওয়ার বিষয়টি নিয়ে। চলুন শেষ ভিডিওটিও দেখে আসি। আপনারা জানেন যে বাংলাদেশের একজন বিশিষ্ট শিক্ষক, যিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের চাকরিরত অবস্থায় তার চাকরি শেষ হয়েছে একটি ইস্যু, সেটা হচ্ছে যে তিনি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলেছেন। এই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের আসিফের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় যে অ্যাকশনটি নিয়েছে সেটা নিয়ে সারা বাংলাদেশের জনগণ, তৌহিদি জনতা, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় তারা সেটার প্রতিবাদ করেছে। আজকে আসিফ আমাদের চক্ষু খুলে দিয়েছে, যেটা আমাদের সকলের খোলা উচিত ছিল, আমাদের সকলের করা উচিত ছিল। আমরা হয়তো আমাদের জায়গা থেকে অপারগতা প্রকাশ করেছি, আমরা হয়তো আমাদের জায়গা থেকে করতে পারিনি, সেটা আসিফ কিন্তু সেটা আমাদের জন্য করে দিয়েছে এবং বাংলাদেশের জনগণের সামনে চক্ষু খুলে দিয়েছে। তার জীবনের ঝুঁকি নিয়ে, সম্পূর্ণ বিশ্ববিদ্যালয়ের চাকরির একটা ঝুঁকি নিয়ে তারপরে তিনি যে কাজটি করেছেন সেটা ছিল আজকের আমাদের জন্য প্রাপ্ত এবং প্রাপ্তি। কারণ হচ্ছে, আমরা যদি আজকের সমাজের এই কলুষিত অবস্থানটা বিশ্ববাসীর কাছে, বাংলা ভাষাভাষী যারা আছে, বাংলাদেশি যারা নাগরিক রয়েছে, পরিবার রয়েছে, তাদেরকে যদি তুলে না ধরি তাহলে আমাদের বাংলাদেশের অবস্থা দিন দিন খারাপের পথে যাবে। আসিফ কি তাহলে কোনো দোষ করেছে? আমার দৃষ্টিভঙ্গি হচ্ছে আসিফ কোনো দোষ করেনি, আসিফের কোনো অন্যায় নেই। আজকের বাংলাদেশে আসিফের দোষ যারা ধরছে তারা মূলত আসিফ যেটার প্রতিবাদ করছে সেই প্রতিবাদের পক্ষে, মানে করতে খুবই এটা চাচ্ছে জনগণ, চাচ্ছে এদেশে মানুষ ধর্মপ্রাণ, এদেশের সকল সামাজিক কর্মজীবী সকল মানুষ, শিক্ষক শুধু ছাত্র, তারা চাচ্ছে ভদ্রভাবে দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করবে, পরিচালিত করবে, দেশের মানুষ শান্তিতে থাকবে। কিন্তু আজকের বাংলাদেশের একটি কুচক্রী মহল দেশটাকে সম্পূর্ণভাবে ইচ্ছা প্রণোদিতভাবে অন্যায়ভাবে দেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। আপনারা দেখেন যে আসিফ বলেছে যে সপ্তম শ্রেণীর যে বইয়ের পৃষ্ঠা তিনি ছিঁড়েছেন, আমি কিন্তু সেটার উপরে আপনাদেরকে কথা বলেছি এবং আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন। এই লাইভের আগেই একটা ভিডিও দেওয়া আছে, সেখানে কিন্তু তিনি স্পষ্ট করে বলেছেন, যেটা মানবজমিন পত্রিকা সহ সব জায়গায় প্রকাশিত হয়েছে, যে এই বইটা তিনি 80 টাকা দাম দিয়ে কিনে এনেছেন এবং প্রতিবাদ করার জন্যই তিনি কিনে এনেছেন। তিনি জাতিকে জাগ্রত করার জন্যই একটি শিক্ষক ফোরামের একটি অনুষ্ঠানে তিনি সেই বইটাকে ছিঁড়েছেন। এই বই ছেঁড়াটা আমি মনে করি একটা জাতির জন্য চরম একটা শিক্ষণীয় কাজ তিনি করেছেন। একজন শিক্ষক যখন বই ছিঁড়ে জাতির সামনে থেকে এই ধরনের শিক্ষা ব্যবস্থার ব্যাপারে প্রতিবাদ করে, তখন সেটা হাজার হাজার মানুষের প্রতিবাদের, লক্ষ লক্ষ মানুষের প্রতিবাদের চাইতে সেই প্রতিবাদটা অনেক বড় শক্তিশালী প্রতিবাদ। আমি মনে করি আমাদের সমাজের অনেক মানুষের তুলনায় আসিফের এই কাজটি অত্যন্ত ভালো কাজ হয়েছে এবং তিনি সেই প্রতিবাদটায় সামিল হতে পেরেছেন। অনেকেই এখন বিশ্লেষণ করা শুরু করেছেন তার বক্তব্যে ইউরোপ, আমেরিকা বা বিভিন্ন পশ্চিমাদের ব্যাপারে যে কথা বলেছেন সেটা কতটুকু সত্য, কতটুকু মিথ্যা, কত পার্সেন্ট তিনি বলেছেন, এই পার্সেন্টেজ নিয়ে বাংলাদেশ খুব ব্যস্ত। কিন্তু এতটুকু জ্ঞান আমাদের নাই যে আসলে আমাদের বাংলাদেশের অবস্থানটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। শরীফার গল্প বলতে গিয়ে আপনি সম্পূর্ণ একটা জেন্ডারের ডিসক্রিমিনেশন করে দিলেন, বরঞ্চ আমি মনে করি আমাদের দেশের তৃতীয় লিঙ্গের নাগরিকদেরকে অনধিকার চর্চা করা হয়েছে। অনেকে বলছেন, অনেকেই না জেনে বলছেন, না জেনে নয়, বাংলাদেশের সবাই এখন এই সপ্তম শ্রেণীর বইয়ের ব্যাপারে সম্যক জ্ঞান রাখে। বাংলাদেশের সবাই কিন্তু জানে যে এদেশের 4 জন ডক্টর মিলে যে বই রচনা করেছে, সেই জাফর ইকবালদের বইতেও যে পরিমাণ ভুল আছে, যে পরিমাণ মানুষের লেখা চুরি করা আছে, সেখান থেকেই প্রমাণিত হয় যে এই শাসনামলে শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে। আসিফ হয়তো ঝুঁকি নিয়ে তিনি যে কাজটি করেছেন তার এই কাজের হয়তো প্রাপ্তি তিনি বাংলাদেশের জনগণের কাছ থেকে পেয়েছেন। আমি আসিফ সাহেব কোন দলের কোন মতাদর্শের এটা দেখার চাইতেও মনে করি আসিফ সাহেবের এই প্রতিবাদটা ছিল একটি চমৎকার প্রতিবাদ। আমি খুব অবাক হয়েছি কিছু বামপন্থী নাস্তিক্যবাদী, কতগুলা অসভ্য দুষ্ট, তারা কি করছে, আজকের এই আসিফকে ট্যাগ লাগানোর চেষ্টা করছে। কেউ বলছেন তিনি চরমনাই পীর সাহেবপন্থী ইসলামী আন্দোলনের কর্মী, কেউ বলছেন তিনি জামাত ইসলামের কর্মী। আমি বলছি তিনি একজন মানবতার কর্মী। তিনি আজকের
কোন দল করে কোন মত করে সেটা আমার দেখার বিষয় না। আপনি কি আপনার দেশে একজন ব্যক্তি ন্যায়ের পক্ষে কথা বলবে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে, তাকে আপনি শাসনতন্ত্র কিংবা জামাত বললে তার বিরুদ্ধে মানে পক্ষে আপনি দাঁড়াবেন না? তাকে যারা ষড়যন্ত্র করে বসিয়ে দিতে চায় তাদের বিরুদ্ধে আপনি কথা বলবেন না? এই হীন মানসিকতা আমাদের দেশের মানুষের পরিহার করতে হবে। আসিফ যেটা কাজটা করেছে, আসিফ যদি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো দাবি তুলুক না কেন, সেই দাবির পক্ষে আপনি আমি যদি অবস্থান করতে না পারি, সেটা যদি ন্যায়সঙ্গত দাবি হয়, তাহলে বুঝতে হবে আপনিও আসিফ যে কাজটার প্রতিবাদ করছে, আপনি সেই প্রতিবাদের সেটার বিপক্ষে দাঁড়িয়েছেন। আপনি ওই গোষ্ঠীর সাথে আছেন যেই গোষ্ঠীটি বাংলাদেশে এই সকল অন্যায় অবর্জিত কার্যক্রম মানে এস্টাবলিশ করতে চায়, আপনি তার পক্ষে আছেন। আমি আসিফের যে চাকরি, যে ব্র্যাক ব্যাংক যে চাকরিটি তার খুইয়েছে, আমি মনে করি তাতে ব্র্যাক ব্যাংকের ন্যূনতম কোনো ফায়দা হয়নি, বরঞ্চ ব্র্যাক ব্যাংক সহ বাংলাদেশে এখন ব্র্যাকের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে নিয়ে যেভাবে কথা ওঠা শুরু হয়েছে, সেখান থেকে প্রমাণিত সত্য যে আজকে তারা কিন্তু আমাদের সাথে এই ধরনের অন্যায় আচরণ করতে গিয়ে তারা বিপাকে পড়বে। আমি এখনো বাংলাদেশের এই সকল জনগোষ্ঠীকে সাবধান করে দিয়ে বলতে চাই, আপনারা কখনোই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, বাংলাদেশের ধর্মীয় ব্যবস্থা, বাংলাদেশের সামাজিক ব্যবস্থা এইগুলোর বিপক্ষে আপনারা দাঁড়াবেন না। আপনারা দেশের মাটি ও মানুষের পক্ষে দাঁড়াবেন। আপনাদের উচিত ছিল আসিফ যে সত্য কথাটা বলে একটা জায়গায় প্রতিবাদ করেছে, এবং সেটা আপনাদের শিক্ষাঙ্গনের মধ্যে থেকে প্রতিবাদ করে নাই, আপনাদের ব্র্যাক ব্যাংকের কোনো ক্লাসের মধ্যে মানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কোনো ক্লাসের মধ্যে সেটাকে কিন্তু কেউ প্রতিবাদ করে নাই। এই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বাহিরে আরেকটি জায়গায় গিয়ে প্রতিবাদ করার পরেও আপনারা তাকে যে উইদাউট এনি নোটিস তাকে যে আপনারা আজকে বহিষ্কার করলেন, এই ধৃষ্টতাই আবার আজকে মনে হচ্ছে বাংলাদেশের মানুষের জন্য, আমাদের জন্য এই ধরনের কার্যক্রম করার দুঃসাহস দেখানোটাই হচ্ছে চরম অন্যায়। আমি সবচেয়ে অবাক হয়েছি যারা আওয়ামী মনা কিছু মানুষ আছে বাংলাদেশে, সেই সকল মানুষদের বিভিন্ন কাজ দেখে। সেটা হচ্ছে আজকের বাংলাদেশে যখন একজন ব্যক্তি একটা সত্য কথা বলেছেন, এই যে বইটা ছিঁড়েছেন, এই বই ছেঁড়ার জন্য তো আমরা টকশোতে বহুবার কথা বলেছি। আপনাদের নিশ্চয়ই মনে আছে এখন থেকে আরো 1 বছর আগ থেকে, যে বাংলাদেশের বিভিন্ন ধরনের পাঠ্যপুস্তকে সমস্যা, পাঠ্যপুস্তকে মিথ্যা তথ্য, পাঠ্যপুস্তকে চুরি করা, সেগুলো নিয়ে কিন্তু বারবার কথা বলেছি। সেই কথাগুলোরই সামাজিকভাবে আমরা যেটা প্রতিবাদ করেছি, আসিফ সেটা স্টেজে এসে সেটা সকলের সামনে বই মানে ছিঁড়ে ফেলে সেটার চরম প্রতিবাদ করে দিয়েছেন, এবং সেটা কিন্তু একটি সাহসী সিদ্ধান্ত করেছেন, সাহসী কাজ করেছেন। কিন্তু আসিফ যে কাজটি করেছেন, আসিফ একটি সেমিনারে গিয়ে সেটা করেছেন, এবং সেমিনারটা ছিল শিক্ষা বিষয়ক সেমিনার। যেই সেমিনারে উপস্থিত থেকে শিক্ষার মান উন্নয়নের জন্য কিভাবে ভূমিকা পালন করা যায়, কিভাবে বাংলাদেশের মানুষের বর্তমান সময়ে যে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে তার ব্যাপারে প্রতিবাদ করা যায়, সেটা ছিল সেই সময়ের কিন্তু একটি বিষয়। কিন্তু সেই জায়গাটাকেও টেনে এনে কিছু ভাইয়েরা আজকের প্রতিবাদ করতে পারছেন না শুধু আওয়ামী লীগ করার কারণে। আমি দেখলাম আসিফের ব্যক্তিগত লাইফের অনেক ছবি টবি এনে ফেসবুকে ম্যাচাকার করে দিলেন। আসিফ একজন উদার মনতান্ত্রিক ব্যক্তি, উদার গণতান্ত্রিক একজন ব্যক্তি, তিনি বিভিন্ন দেশে পড়াশোনা করেছেন, বিভিন্ন ওয়েস্টার্ন কালচারে তিনি বড় হয়েছেন। তিনি কি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে, ধর্মীয় ব্যাপার নিয়ে কথা বলার অধিকার রাখেন না? বিশ্ববিদ্যালয়ের ছাত্রের সাথে তার কি সেলফি তোলার অধিকার নেই? আপনি এখানে এসেও অপরাজনীতি করে আসিফের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়ে তারপরে আপনারা আপনাদের যে চরম জন্মসূত্রগতভাবে আপনারা যে ধর্মবিদ্বেষী মানসিকতা লালন করেন, সমাজ বিদ্বেষী মানসিকতা লালন করেন, আমাদের দেশের কৃষ্টি কালচারের বিরুদ্ধাচরণ করেন, সেটার প্রমাণ দিলেন। আমি সেই সকল বীর তরুণ যুবকদেরকে ধন্যবাদ জানাই যারা দল মতের ঊর্ধ্বে উঠে আসিফের পক্ষে দাঁড়িয়েছে। তো এই ছিল প্রিয় দর্শক শ্রোতা, মূলত আজকের ভিডিও 5টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম। এক এক করে 5টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের ভিডিওগুলো দেখার পরে যদি আপনাদের কিছু মন্তব্য থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেননি, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।